পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, না জানিয়ে নিয়োগ করা হয়েছে এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংহকে নিয়োগ কেন্দ্রের, আর কি কারণে এই একতরফা সিদ্ধান্ত, এমনই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, আর কি লিখেছেন মুখ্যমন্ত্রী, কি অভিযোগ জানিয়েছেন তিনি চিঠিতে? দেখো, আজকে প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা কড়া চিঠি লিখেছেন এবং যে চিঠিতে পাহাড়ের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগ করেছেন। এবং তুমি জানো, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে সেটা উল্লেখ করেছেন যে দার্জিলিং, তরাই, ডুয়ার্সের এই সম্পর্কিত বিষয়ে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছেন কেন্দ্রীয় সরকার, এবং সেই মধ্যস্থতাকারী তারা কথা বলবে পাহাড়ের বিষয় এবং কেন্দ্রকে রিপোর্ট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে কড়াভাবে জানিয়েছেন যে তিনি বিস্মিত এবং মর্মাহত। কারণ জিটিএ যে আইন সেটা কিভাবে তৈরি হয়েছে, তাতে রাজ্যের এখতিয়ার কতটা, গোটা বিষয়টা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে এই যে সিদ্ধান্ত কেন্দ্রের, সেই সিদ্ধান্তকে পর্যালোচনা করতে বলেছেন এবং প্রত্যাহার করার দাবি করেছেন। একাধিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই সাংবিধানিক বিরোধ তৈরি হয় এবং সেক্ষেত্রে আরো একটা নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে একজন প্রাক্তন আমলা পঙ্কজ কুমার সিং, তাকে নিয়োগ করা হয়েছে কেন্দ্রের তরফে। তাকে কেন নিয়োগ করা হলো এবং কিভাবে নিয়োগ করা হলো, পাহাড়ের ব্যাপারে কেন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, রাজ্যকে না জানিয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একাধিক প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করেছেন। একেবারে কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কি কারণে এভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো, এমনই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, এমনও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তার এই চিঠিতে। একই সঙ্গে তিনি বলছেন যে যেখানে জিটিএ স্বশাসিত সংস্থা, রাজ্য সরকারের সঙ্গে কেন আলোচনা না করেই এভাবে নিয়োগ করা হলো। প্রাক্তন আমলা পঙ্কজ কুমারকে জিটিএ চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে এইভাবেই পত্রাঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে কেন্দ্রে যেভাবে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠিতে অভিযোগ করেছেন যে তাকে না জানিয়ে এই নিয়োগ করা হয়েছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, ঠিক কোথায় কোথায় মুখ্যমন্ত্রী তার মতামতের কথা জানিয়েছেন, কি কারণে তিনি বলছেন যে তাকে না জানিয়ে এই এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, তোমায় বলি যে পাহাড়ের একটা বড় অংশে তুমি জানো যে বিপর্যয় হয়েছে এবং সেই বিপর্যয়ের ক্ষত এখনো রয়েছে, এবং তারই মধ্যে সেই পাহাড়কে ঘিরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উল্লেখ করেছেন, এই সিদ্ধান্ত একতরফা, অর্থাৎ রাজ্য সরকারকে বা মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি, এবং যেটা সাংবিধানিক নীতি তার বিরোধী। অর্থাৎ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার এইভাবে একতরফা সিদ্ধান্ত কি করে নিচ্ছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চিঠিতে উল্লেখ করেছেন যে একজন প্রাক্তন আমলাকে মধ্যস্থতাকারী হিসেবে পাহাড়ে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার, এবং সেই মধ্যস্থতাকারী কেন থাকবে যেখানে জিটিএ তৈরি হয়েছে, সেটা একটা স্বশাসিত সংস্থা, সেখানে রাজ্যের এখতিয়ার রয়েছে। সুতরাং সেখানে রাজ্যের সঙ্গে আলোচনা না করে, রাজ্যকে না জানিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এমন কোনো কেন সিদ্ধান্ত নেওয়া হবে, একাধিক প্রশ্ন তুলে, এবং জিটিএ কিভাবে তৈরি হয়েছে, সেই জিটিএর মেম্বার কারা এবং সেই জিটিএর নিয়ম কানুন কি, একাধিক বিষয় উল্লেখ করে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে বলেছেন, পর্যালোচনা করতে বলেছেন, প্রধানমন্ত্রীকে দাবি করেছেন, পাশাপাশি অনুরোধ করেছেন। এবং যেহেতু পাহাড়ে একটা বিপর্যয় এখনো তার ক্ষত চলছে, তারপরে সেই পাহাড় বিষয়েই, সেই পাহাড়ের যে তরাই, ডুয়ার্স এবং দার্জিলিং যে গোটা এলাকা, সেই এলাকার সম্পর্কিত একাধিক সমস্ত বিষয়ই একজন মধ্যস্থতা করবেন কেন্দ্রের তরফে, তিনি কেন্দ্রের প্রতিনিধি হয়ে আসবেন। এই বিষয়টা কেন কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার কেন রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বা না জানিয়ে, আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ অবিলম্বে সেটা প্রত্যাহার করতে হবে। গোটা বিষয়ে এই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কেন্দ্রীয় সরকার আদৌ কোন রকম পদক্ষেপ পাল্টা করে কিনা, এখন সেটাই দেখার।
একেবারে কৃষ্ণেন্দুর সঙ্গে থাকো। যেভাবে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং তিনি বলছেন যেভাবে নিয়োগ করা হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে প্রাক্তন আমলা পঙ্কজ কুমার সিংহকে তা পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আর এবার আপনাদের শোনাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কি বক্তব্য। কোন রাজ্য সরকারে কোনো সিদ্ধান্ত কোনো অনুপ্রবেশকারী নিতে পারে, যিনি দেশের নাগরিক নন তিনি কি করে ভোটার হতে পারেন? দেশের প্রধানমন্ত্রী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন বিদেশিরা। এসআইআর হলে জ্বালাটা কোথায়, কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শোনাবো। बिहार की सरकार का फैसला कोई घुसपैठिया कर सकता है क्या? करना चाहिए क्या? हमारे लोकतंत्र की मूल बात हमारा चुनाव है और चुनाव के अंदर मूल इकाई मतदाता सूची और मतदाता है। जो देश का नागरिक नहीं है वो कैसे देश का मतदाता बन सकता है? हमारे देश का मुख्यमंत्री कौन, राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो विदेशी नागरिक तय करेंगे क्या? और क्या मिर्ची लगी है उनको? चुनाव आयोग अगर एसआईआर कर मतदाता सूची से घुसपैठिए को निकालता है तो उनके पेट में दर्द क्या है, क्या तकलीफ है? क्योंकि उन्होंने घुसपैठ होने देकर वोट बैंक क्रिएट किया है जिसके आधार पर वो सत्ता पर रहना चाहते हैं। और हम एज अ भारतीय जनता पार्टी चुनाव आयोग के इस फैसले का स्वागत करते हैं कि पूरे देश में एसआईआर होना चाहिए और चुन कर घुसपैठियों को डिलीट करना। अब आसाम में रुका हुआ है क्योंकि वहां पर भारतीय जनता पार्टी की सरकारें आई है। मैं तो बंगाल के मतदाताओं को भी कहना चाहता हूं, अगर बंगाल में घुसपैठ रोकनी है तो इस बार पलट दीजिए दीदी की सरकार, हम घुसपैठ रोक कर बताएं। ममता दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, वो संविधान के ऊपर जीते हैं भाई, हम तो संविधान के चार कोने में जीने वाले लोग हैं। বিহার সমাগম অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে অনুপ্রবেশ হতে দিয়ে বিরোধীরা ভোট ব্যাংক তৈরি করেছে যার বলে ক্ষমতায় টিকে থাকা যায়। অমিত শাহের এই মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। 2014 থেকে তো ওরাই হাতে রয়েছে, ওদের হাতেই তো ইলেকশন কমিশন রয়েছে। করেছে কারা? বিএসএফ, সিআইএসএফ কার হাতে থাকে? অমিত শাহের হাতে। তাহলে অমিত শাহ একটা অযোগ্য মন্ত্রী, অমিত শাহ তাহলে একটা অযোগ্য মন্ত্রী, হোম মিনিস্টার, যার সময় বিদেশিরা বাইরে থেকে ঢুকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের যা বক্তব্য, গোটা দেশে এসআইআর চালু করে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ডিলিট করতে হবে। অমিত শাহ যখন কথা বলছেন তখন কি মন্তব্য কংগ্রেসের শোনাবো। অমিত শাহ কখন কি বলে নিজেই হয়তো জানে না বা ভুলে যায়। উনি নিজে বলেন কথায় কথায় क्रोनोलॉजी मुताबिक ऐसा हो रहे हैं, क्रोनोलॉजी देखिए, অর্থাৎ সময় দেখুন, বছর দেখুন। তো উনি নিজে ক্রোনোলজিটা পড়তে ভুল করছেন বা দেখেন না। উনি এনআরসি আইন আনলেন, সিএএ আইন আনলেন, আমাদের দেশ থেকে সমস্ত অবৈধদের বাংলাদেশে পাঠাবে বা পাকিস্তানে পাঠাবে, আর ওখানে যারা অত্যাচারিত ধর্মীয় কারণে তাদেরকে সবকে ভারতবর্ষে জায়গা দিবে। আচ্ছা বলুন তো, কত বছর পার হয়ে গেল? 5-6 বছর পার হয়ে গেল, কোনো তথ্য দিতে পারবে?